একটি দেশ যার জন্মের সাথে সাথেই শুরু হয় রক্তক্ষয়ী এক সংঘাতময় যুগের সূচনা। একটি জনগোষ্ঠী যারা বহন করছে নির্যাতনের নির্মম ইতিহাস। একটি পবিত্র ভূমি যার দখল নিতে মরিয়া কয়েকটি রাষ্ট্র। একটি জাতি যারা দুনিয়ার বুকে জারি করেছে নরকের ফরমান। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত সমালোচিত ভূখণ্ড ইসরায়েল নিয়ে। ইসরায়েল নামে এই রাষ্ট্রটির জন্ম কিভাবে হয়? ইসরায়েল মধ্যপ্রাচ্যে কেন মেতে উঠেছে মুসলিম নিধনের উল্লাসে? ইসরায়েল রাষ্ট্রের জন্ম শুধুই কি নির্যাতিত ইহুদিদের রক্ষার আয়োজন, নাকি এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ তথা বিশ্ব নিয়ন্ত্রণের কৌশল? এই সকল প্রশ্নের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই গল্পের শুরু করতে হবে জেরুজালেম থেকে, এবং যে গল্পের শিকড় সুপ্রাচীনকালে বিস্তৃত। পৃথিবীর অন্যতম প্রাচীন এই শহরটি তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের কাছেই গুরুত্বপূর্ণ। মুসলিমদের জন্য তৃতীয় প্রধান গুরুত্বপূর্ণ স্থাপনা আল আকসা মসজিদ, যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুররাকে চড়ে মেরাজে গমন করেছিলেন, সেটি এই জেরুজালেমে অবস্থিত। খ্রিস্টানদের প্রভু যিশু ঈসা আলাইহিস সালামের জন্ম, বেড়ে ওঠা, ধর্মপ্রচার এবং ক্রুশ বিদ্ধ হওয়ার ঘটনাও এই শহরেই ঘটেছে। ইহুদিদের কাছে এ শহর মানে হচ্ছে পবিত্র ভূমি এবং ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি। এ শহরেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা রয়েছে, যার ফলে জেরুজালেম শহরকে দখল, নিয়ন্ত্রণ, সুরক্ষা ও ধ্বংসের ইতিহাসও বেশ পুরনো। তবে জেরুজালেম যে ভূমিতে অবস্থিত, প্রাচীনকালে এ ভূমির নাম ছিল ক্যানান বা পবিত্র ভূমি। ইতিহাসের একটা সময়ে এসে এই জায়গাটির নাম হয় ফিলিস্তিন। এই পবিত্র ভূমি নিয়েও তিনটি ধর্মেই আলাদা ব্যাখ্যা রয়েছে। ইহুদি ধর্মের মতে এটি ঈশ্বরের প্রতিষ্ঠিত ভূমি। ক্যানান বা ফিলিস্তিন তথা জেরুজালেমকে ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা দখল ও শাসন করেছেন। খ্রিস্টপূর্ব 63 শতকে রোমানরা এটি দখল করে। তারপর 70 শতকে এখানে ইহুদিরা বিদ্রোহ করলে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়। এরপর তারা ইউরোপের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। ইতিহাসে এই বিষয়টিকে বলা হচ্ছে ডায়াসপোরা। তবে তাদের কিছু অংশ জেরুজালেমেও বসবাস করে। বিভিন্ন শাসক গোষ্ঠী ফিলিস্তিনকে দখল করলেও সবচেয়ে বেশি সময় ধরে এটি তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। 1517 সাল থেকে 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পর 1917 সালে ব্রিটিশরা এই অঞ্চলটিকে দখল করে নেয়। এরপর 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফোর প্রভাবশালী ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডের কাছে একটি চিঠি লিখেন। চিঠিটি সে সময়ের বিভিন্ন পত্রিকাতে প্রকাশ পায়। চিঠিতে দেখা যায় ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে, যার ফলে মূলত ফিলিস্তিনিতে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরির রূপরেখা পরিষ্কার হয়ে যায়। এর কিছু আগে থেকেই ইউরোপের বিভিন্ন জায়গা থেকে জায়নবাদ বা সিয়নবাদ নামে একটি আন্দোলনের শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন থিওডর হার্জল নামের একজন রাজনীতিবিদ। পরবর্তীতে তিনি ইহুদি রাজনীতির জনক, ইসরায়েল রাষ্ট্রের জনক ইত্যাদি নানা খেতাবে ভূষিত হন। তিনি এই হার্জল দুনিয়ার নানা জায়গা থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনিতে অভিবাসী হিসেবে জড়ো করতে থাকেন। 1930-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। জায়ানবাদী আন্দোলনে দাবি করা হয় ফিলিস্তিন হচ্ছে ইহুদিদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি, যার ফলে তারা সেখানে থাকার স্বঘোষিত বৈধতা লাভ করে। 1939 সালের দিকে ফিলিস্তিনিতে অভিবাসী আগমনের সংখ্যা এত বেশি বৃদ্ধি পায় যে খোদ ব্রিটিশ সরকার সেখানে অভিবাসী আগমন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত ইহুদিদের উপর চালানো হয় ইতিহাসের সবচেয়ে নারকীয় নির্যাতন। সে সময় পুরো ইউরোপ জুড়ে ইহুদি নিধনের যজ্ঞ শুরু হয়, যার মধ্যে সবচেয়ে নারকীয় কায়দায় সবচেয়ে বেশি ইহুদি হত্যা করা হয়েছিল জার্মানির ফ্যাসিস্ট অ্যাডলফ হিটলার ও তার নাৎসি বাহিনীর মাধ্যমে। এ সময় প্রায় 1 কোটির বেশি ইহুদিকে নারকীয় কায়দায় হত্যা করা হয়। ইতিহাসে এই হত্যাকাণ্ডটি হলোকাস্ট নামে পরিচিত। এই সময় সম্ভবত হিটলার বলেছিলেন, আমি কিছু ইহুদি রেখে যাচ্ছি যাতে পরবর্তীতে বোঝা যায় আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছিলাম। যা হোক, এই হলোকাস্টের ফলে দুনিয়ার নানা দেশে ইহুদিদের প্রতি মানুষের এক ধরনের সিম্পেথি বা মায়া তৈরি হয়, এবং যার ফলে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাবও
তখন উঠতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে যে বছর ভারত পাকিস্তান ভাগ করা হয়, সে বছরই জাতিসংঘ ফিলিস্তিনিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাবনা দেয়, যা রেজলিউশন 181 নামে পরিচিত, এবং সে প্রস্তাবে বেশ কয়েকটি রাষ্ট্র সমর্থন করে। এই ভাগাভাগির পেছনে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ প্রভাব ছিল বলে মনে করা হয়। 47-এর এই ধর্মভিত্তিক ভাগাভাগি আদতে ধর্ম হিসেবে মুসলমানদের ক্ষতি করার জন্যই করা হয়েছিল কিনা সে প্রশ্ন করেন অনেকেই। যা হোক, ফিলিস্তিনি এবং কয়েকটি আরব রাষ্ট্র এই রাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করে। 1948 সালের 14 মে ব্রিটিশরা সেই দেশ ছেড়ে আসার সাথে সাথেই বেন গুরিয়ন নামে ইহুদি নেতা সে ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করে। তারা নতুন রাষ্ট্রটির নাম দেয় ইসরায়েল। ইসরায়েল নামটি তারা ব্যবহার করে তাদের আদিপিতা ইসরায়েলের নামে। ইসলাম ধর্মের ইয়াকুব আলাইহিসসালামকে ইহুদি ধর্মে ইসরায়েল নামে ডাকা হয়। স্বাধীনতা ঘোষণার পরদিনই কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ সংঘটিত হয় ইতিহাসে, যা প্রথম আরব যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে, ফলে ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমি থেকে নির্বাসিত হয়। এ সময় প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি আরব উদ্বাস্তু ফিলিস্তিনির অন্য অংশে আশ্রয় নেয়। এই ঘটনাটিকে ইতিহাসে নাকবা বা বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল রাষ্ট্রটির জন্মের একদিনের মাথায় কিভাবে একটি যুদ্ধে জড়িয়ে যায়, কিভাবেই বা প্রতিষ্ঠিত আরব পরাশক্তির সাথে যুদ্ধে জিতেও যায়? সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তাকালে এর উত্তর পাওয়া যেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র যেভাবে সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই যুদ্ধে জড়িয়ে যায়, তাই প্রমাণ করে ইসরায়েলের আসল শক্তি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ইসরায়েলকে আমেরিকা শুধু সামরিক সহায়তায় দিয়েছে প্রায় $13 বিলিয়ন। তবে হতে পারে এর আসল শক্তি হয়তো আরো পেছনে, হয়তো সেই ব্যারন রথচাইল্ড ফ্যামিলির সাথে যুক্ত। আবার এমনও হতে পারে এই রথচাইল্ড ফ্যামিলির ষড়যন্ত্র তত্ত্বই হয়তো দুনিয়াতে ইহুদি বিদ্বেষের মূল কারণ। ধারণা করা হয় এই রথচাইল্ড ফ্যামিলির কাছে দুনিয়ার উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ কুক্ষিগত। আমেরিকা বা যুক্তরাজ্যের ইসরায়েল প্রীতির আরেকটি কারণ হতে পারে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ দখল তথা মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এর হরমুজ প্রণালী নিয়ে বক্তব্য এই বিষয়টিকে পোক্ত করে। মধ্যপ্রাচ্যের উপর দখলদারি এবং নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইরান অথবা অন্যান্য দেশের উপর ইসরায়েলি আক্রমণ তাই প্রমাণ করে। এই বিষয়টি বুঝতে হলে অন্য আরেকটি বিষয়ে আরেকটু নজর দিতে হবে, সেটি হলো পেট্রোডলার বা পেট্রোকারেন্সি। 1974 সালে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমেরিকা সৌদি আরবের রাজতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করবে এবং সৌদি আরব তার আহরিত খনিজ সম্পদ ডলারে বিক্রি করবে। এই চুক্তিটি পেট্রোডলার চুক্তি হিসেবে পরিচিত। যেহেতু এখনো পর্যন্ত খনিজ সম্পদই পৃথিবীর অর্থনীতির মূল চালিকা শক্তি, এর ফলে আমেরিকা ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করে ডলারের মান বৃদ্ধি করে এবং সেই সাথে মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি এবং নিয়ন্ত্রণ বজায় রাখে। ইতিহাসে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মটি বেশ জটিল। কেবল একটি মাত্র ঘটনা বা কারণ এর জন্য দায়ী নয়। পৃথিবীর 3টি প্রধান ধর্মেই জেরুজালেম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সুতরাং দুনিয়ার ইতিহাসকে বুঝতে হলে জেরুজালেমকে অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করার উপায় নেই যে ইহুদিরা তাদের উপর পরিচালিত অত্যাচারের জন্য মুসলিম সহ সকল ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছিল, এমনকি মুসলিমরা তাদের জীবন বাজি রেখে তাদের রক্ষা পর্যন্ত করেছিল। সেই ইহুদিরাই আজকে গাজার বুকে নরক নিয়ে এসেছে। তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা না করে ঘৃণার চাষ করেছে, প্রতিহিংসার আগুন জ্বলেছে। জগৎ বিখ্যাত বুদ্ধিজীবী কার্ল মার্কসের 2টি কথা দিয়ে শেষ করব। 1. ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমবার একটি ট্র্যাজেডি হিসেবে, দ্বিতীয়বার প্রহসন হিসেবে। এবং 2. ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি কাজের মনে হলে অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আলবিদা।